স্ত্রীর বুকে দুধ আসছিল না, আর আমি তাকেই দোষ দিতাম। যতদিন না একদিন অফিস থেকে হঠাৎ বাসায় ফিরে নিজের চোখে দেখলাম আমার মা তাকে কি খাওয়াতেন। আমি ভাবতাম আমার স্ত্রী দুর্বল, সংসারের দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। কিন্তু যেদিন হঠাৎ দুপুরে বাসায় ফিরে রান্নাঘরের মেঝেতে বসে থাকা মেয়েটাকে দেখলাম, সেদিন বুঝলাম অন্যায়টা শুরু থেকেই আমার ঘরের ভেতরেই ছিল। কোনো মা কি নিজের সন্তানকে না খাইয়ে রাখতে পারে? কথাটা একদিন রাগের মাথায় আমিই বলেছিলাম। সেদিন রাতেও আমার ছেলে আয়ান বুক ফাটিয়ে কাঁদছিল। সেই কান্না যেন পুরো বাসায় দেয়াল কাঁপিয়ে দিচ্ছিল। একটা ছোট্ট বাচ্চা, অথচ তার কান্নার ভেতর এমন ক্ষুধা ছিল, এমন অসহায়ত্ব ছিল, যে শুনলেই বুকের ভেতরটা কেঁপে উঠত। আজও সেই রাতের কথা মনে পড়লে নিজের ওপর ঘৃণা হয়। ইচ্ছে করে সময়টা যদি আরেকবার ফিরে পেতাম, তাহলে হয়তো আমার স্ত্রীকে এতটা একা অনুভব করতে দিতাম না। কিন্তু তখন আমি ক্লান্ত ছিলাম। অফিসের চাপ, ব্যাংকের কিস্তি, রাতের পর রাত না ঘুমানো, ছেলের অবিরাম কান্না, সব মিলিয়ে মাথায় যেন সবসময় গরম থাকতো। আমার স্ত্রী তানহা তখন মাত্র ১৫ দিনের নতুন মা। মাত্র ১৫ দিন। কিন্তু তাকে দেখে মনে হতো মেয়েটা যেন ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিয়ের পর তানহা খুব হাসিখুশি ছিল। ছোট ছোট জিনিসেও হাসতো। বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে ভালোবাসতো। আমি অফিস থেকে ফিরলে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। কিন্তু বাচ্চা হওয়ার পর যেন সব বদলে গেল। তার মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। হাঁটতো খুব আস্তে, সবসময় ক্লান্ত লাগতো। অনেক রাতে ঘুম ভেঙে আমি দেখতাম সে বিছানার কোনায় বসে আয়ানকে কোলে নিয়ে আছে। ছেলেটা বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে, আর তানহা নিচের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছে। আমার দুধ আসছে না রাফি, ও খুব আস্তে বলতো। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু তখন আমি ওকে বুঝিনি, হয়তো বুঝতে চাইওনি। কারণ তখন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতো, আমার ছেলে কেন এত কাঁদে। আয়ান ক্ষুধার্ত হয়ে তানহার বুকের কাছে মুখ দিত। কিছুক্ষণ চেষ্টা করত, তারপর বিরক্ত হয়ে কেঁদে উঠত। তানহা আবার তাকে অন্য পাশ দিয়ে ধরাতো। আবার চেষ্টা করত, আবার ব্যর্থ হতো। আর আমি ওকে জড়িয়ে ধরার বদলে ধীরে ধীরে ওর প্রতি বিরক্ত হয়ে উঠছিলাম। ঠিক মতো খাও, একদিন বিরক্ত হয়ে বলেছিলাম। শরীরের যত্ন নাও, সব মেয়েরই তো দুধ আসে। আজ ভাবলে মনে হয় এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ ছিলাম। আমার মা তখন আমাদের সাথেই থাকতেন। নাতি হওয়ার খবর শোনার পর গ্রামের বাড়ি থেকে এসে উঠেছিলেন। বলেছিলেন কিছুদিন থেকে তানহাকে সামলাবেন। মায়ের নাম রহিমা বেগম। খুব কড়া স্বভাবের মানুষ। সবসময় এমনভাবে কথা বলতেন যেন তার কথাই শেষ কথা। আমরা কি কম কষ্ট করছি নাকি? তিনি প্রায়ই বলতেন, ৩টা বাচ্চা মানুষ করেছি, এত আধিক্যতা করলে সংসার চলে না। আমি তখন মায়ের কথাই বিশ্বাস করতাম। কারণ ছোটবেলা থেকে শিখেছি মা কখনো ভুল হতে পারে না। তানহার বাচ্চা হওয়ার পর আমি প্রতি মাসে মায়ের হাতে সংসারের জন্য আলাদা টাকা দিতাম। বলতাম, মা, তানহার জন্য ভালো ভালো খাবার কিনো। দুধ, ফল, মাছ, গরুর মাংস যা লাগে। মা তখন খুব স্বাভাবিক গলায় বলতেন, আরে চিন্তা করিস না, আমি কি ওরে না খাইয়ে রাখবো নাকি? আমি বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। তারপরও বাসার অবস্থা ভালো হচ্ছিল না। আয়ান সারা রাত কাঁদতো, তানহা ভেঙে পড়তো। কখনো টিনের দুধ কিনে আনতাম, কিন্তু মা সেটা নিয়েও বিরক্তি দেখাতেন। এইসব বিদেশি দুধ খাইয়ে পয়সা নষ্ট করার কি আছে? তিনি বলতেন, মায়ের দুধ না খেলে বাচ্চা শক্ত হয় না। তানহা তখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আর আমি ধীরে ধীরে মায়ের কথাগুলোই বিশ্বাস করতে শুরু করলাম। একদিন রাতে রাগের মাথায় বলেও ফেললাম, মায়ের কথা শোনো, উনি তো অভিজ্ঞ। তানহা তখন আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটো পানিতে ভরা। আমি সত্যিই চেষ্টা করি রাফি। ওর গলাটা কাঁপছিল, কিন্তু আমি তখনও নরম হইনি। তাহলে আরো চেষ্টা করো। কথাটা বলার পর স্পষ্ট দেখেছিলাম মেয়েটা যেন ভেতর থেকে একটু একটু করে ভেঙে গেল। তবু তখন আমার মাথায় শুধু নিজের বিরক্তিটাই ছিল। এক রাতে আয়ান টানা ১ ঘন্টা কাঁদছিল। আমি রাগে ফেটে পড়লাম। আর কত? তুমি কি বুঝতে পারো না বাচ্চাটা না খেয়ে আছে? তানহা তখন বিছানার কোণে বসেছিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি কি করব বলো? ও ফিসফিস করে বলছিল, আমি তো ইচ্ছা করেই করছি না। কিন্তু আমি থামিনি। ঠিক মতো খেতে পারো না, নিজের শরীরের যত্ন নিতে পারো না, এখন বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। তানহা তখন আর কিছু বলেনি, শুধু মাথা নিচু করে কাঁদছিল। সেদিন আমি বালিশ নিয়ে ড্রয়িং রুমে
গিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। কারণ বন্ধ দরজার ওপার থেকে ছেলের কান্না শোনা যাচ্ছিল, আর খুব চাপা একটা শব্দ, আমার স্ত্রীর কান্না। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় আমিও তানহার দিকে ঠিকমতো তাকাইনি। মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, মেয়েটা বেশি নাটক করে, একটু কাঁদলেই ভাব দেখায়। আমি বিরক্ত গলায় বললাম, আমি শুধু চাই আয়ান ঠিক থাকুক। মা আত্মবিশ্বাসী গলায় বললেন, সব আমি সামলে নেব। তখন কথাটা শুনে স্বস্তি পেয়েছিলাম। আজ মনে হলে গা ঘিন ঘিন করে। সেদিন বৃহস্পতিবার ছিল। হঠাৎ অফিসে বিদ্যুতের বড় সমস্যা হওয়ায় দুপুরের আগেই ছুটি হয়ে গেল। ভাবলাম বাসায় গিয়ে তানহাকে একটু সারপ্রাইজ দেব। রাস্তায় একটা ফার্মেসি থেকে বাচ্চার দুধ কিনলাম। তানহার জন্য কিছু ভিটামিনও নিলাম, আর কয়েকটা আপেল, মাল্টা। অদ্ভুতভাবে সেদিন নিজেকে ভালো স্বামী মনে হচ্ছিল। ভাবছিলাম আজ থেকে সব বদলে ফেলবো। কিন্তু মানুষ অনেক সময় খুব দেরি করে ভালো হতে চায়। বাসায় ঢুকেই কেমন যেন অস্বাভাবিক নীরবতা টের পেলাম। দরজাটা আধখোলা ছিল। আয়ানের কান্নাও নেই, টিভির শব্দও নেই। পুরো বাসা অদ্ভুত চুপচাপ। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। তারপর থমকে দাঁড়িয়ে গেলাম। তা না, মেঝেতে বসে আছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। এমন ভাবে খাচ্ছে যেন কেউ দেখে ফেললে বিপদ হবে। আমাকে দেখেই ও চমকে উঠল। হাত থেকে চামচ পড়ে গেল। তুমি? এত তাড়াতাড়ি? আমি কিছু বললাম না। শুধু ওর সামনে রাখা থালার দিকে তাকালাম। তানহা সঙ্গে সঙ্গে থালাটা ঢাকার চেষ্টা করল। না, কিছু না। ওর কণ্ঠে ভয় ছিল। অদ্ভুত একটা ভয়। আমার বুকের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। আমি থালাটা হাতে তুলে নিলাম। তারপর এক মুহূর্ত পুরো পৃথিবীটা যেন বদলে গেল। বাসি ভাত, উপরে জমে থাকা ঠান্ডা তেল, গত কয়েকদিনের পুরনো তরকারি বেঁচে যাওয়া অংশ, ২ টুকরো হাড় আর একটা ছোট্ট মাছের মাথা। আমি কিছুক্ষণ থালার দিকে তাকিয়ে রইলাম। বিশ্বাসই হচ্ছিল না। এগুলো একটা সদ্য সন্তান জন্ম দেওয়া মেয়েকে খেতে দেওয়া হচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করলো। এগুলো কি? তানহা হঠাৎ কেঁদে ফেলল। প্লিজ আন্টিকে কিচ্ছু বলো না। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম। মানে? ও তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। উনি রাগ করবেন। প্লিজ বলো না তুমি দেখেছো। সেই মুহূর্তে প্রথমবারের মতো আমি সত্যিটা দেখতে পেলাম। তানহার শুকিয়ে যাওয়া মুখ, হাড় বের হওয়া হাত, সবসময় মাথা ঘোরা, দুধ না আসা, আমার ছেলের সারারাত না খেয়ে কাঁদা, সবকিছুর উত্তর আমার সামনেই পড়েছিল। আমি কাঁপা গলায় বললাম, তানহা, তুমি কি প্রতিদিন এগুলোই খাও? তানহা ২ হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। কিন্তু কোনো উত্তর দিল না। কারণ ওর নীরবতায় তখন সব সত্যিই বলে দিচ্ছিল। রাতটা এমন ছিল যেন পুরো ঘরটা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি তখনও হাতের ভেতর সেই প্লেটটা ধরে আছি, কিন্তু আমার আঙুলগুলো যেন আর আমার ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা থালা, পুরনো ভাত আর বাসি তরকারির গন্ধে রান্নাঘরটা ভারী হয়ে উঠছিল। বুকের ভেতরটা উল্টে আসছিল। এটা শুধু খারাপ খাবার ছিল না, এটা ছিল অবহেলার প্রমাণ। আমি ধীরে ধীরে বললাম, তুমি প্রতিদিন এটাই খেতে? তানহা মেঝেতে বসেছিল, হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। না, সবসময় না। কথাটা শুনেই আমার শরীরটা কেঁপে উঠল। সবসময় না মানে কি? আমি তার সামনে বসে পড়লাম। কে তোমাকে এই খাবার দিত? মা? তানহা মাথা নিচু করে ফেলল, চোখে ভয়। প্লিজ রাফি, ওনাকে কিছু বলো না। আমার বুকের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠল। আমি জিজ্ঞেস করছি, কে দিত? তানহা কাঁপা গলায় বলল, ভাত, একটু তরকারি, যেটা পড়ে থাকতো। মা বলল, খাবার ফেলা পাপ। আর বলতো আমি নাকি বেশি খাই, না হলে দুধ আসবে না। আমার মাথা ঘুরে গেল। আমি চিৎকার করে উঠলাম, আর আমি প্রতি মাসে টাকা দিতাম তোমার জন্য ভালো খাবার কেনার জন্য? তা না, কাঁদতে কাঁদতে বলল, মা ওটা নিত। আমি থমকে গেলাম। কি? উনি? উনি ওটা আমার জন্য রাখতেন না? তার কণ্ঠ কেঁপে উঠল। উনি তোমার ভাই জাহিদের বাসায় দিতেন। আমি কয়েক সেকেন্ড নিঃশব্দ হয়ে গেলাম। জাহিদ আমার ছোট ভাই, যার স্ত্রী অন্তঃসত্ত্বা, সবকিছু যেন একসাথে ভেঙে পড়ল। তুমি কি বলছো? তারা শুধু মাথা নাড়ল। আমি কিছু বলতে পারিনি, শুধু বলতেন, আমি নাকি ছোট মানুষ, আমি সহ্য করতে পারবো। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমার নিজের মা আমার স্ত্রীকে খাওয়ায়নি, আমার ছেলের জন্য বরাদ্দ টাকা নিয়ে অন্য বাড়ি চালিয়েছে। আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করেই রাগে প্লেটটা মেঝেতে ছুঁড়ে মারলাম। ধপ করে শব্দ হলো। তা না, ভয় পেয়ে চিৎকার করে উঠল। আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। আমি কাঁপা গলায় বললাম, তুমি না? ঠিক তখনই পাশের ঘর থেকে ছোট্ট কান্নার শব্দ এলো।
আমার ছেলে আরিয়ান। খুব দুর্বল কান্না, যেন শক্তিটা শেষ হয়ে গেছে। আমি থমকে গেলাম। দৌড়ে গিয়ে তাকে কোলে নিলাম। হালকা শরীর, অস্বাভাবিকভাবে হালকা। আমি বুঝতে পারছিলাম না আমার ছেলে এত ছোট কেন। আমি তাকে বুকে টেনে নিয়ে আবার রান্নাঘরে ফিরলাম। তানহা তখনও মেঝেতে বসে ভাঙা থালা জড়ো করছে। আমি আস্তে করে বললাম, রাখো। সে থামল না। মা রাগ করবে, এই একটা কথা আমার বুকটা চিরে দিল। সে ভয় পাচ্ছে না ক্ষুধার জন্য, সে ভয় পাচ্ছে আমার মায়ের জন্য। আমি তার হাত ধরে তুললাম। আমার কথা শোনো। তার হাত বরফের মতো ঠান্ডা। আজ থেকে কেউ তোমাকে ছোট করে কথা বলবে না। সে আমার দিকে তাকালো, চোখে ভরসা নেই, শুধু অভ্যাসগত ভয়। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, চাবির শব্দ আর হাসির আওয়াজ। আমার মা ফিরছেন। দরজা খুলে তিনি ঢুকলেন, হাতে বাজারের ব্যাগ। ভেতরে ঢুকেই থেমে গেলেন। মেঝেতে ভাঙা থালা, ছড়িয়ে থাকা খাবার আর আমার মুখের রাগ। তার মুখ শক্ত হয়ে গেল। কি হয়েছে এখানে? তার কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না, ছিল অভিযোগ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এটা কি মা? তিনি ভ্রু কুঁচকে বললেন, কি আবার? বউ আবার নাটক শুরু করেছে? তা না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি একবারও ওর দিকে তাকালাম, তারপর মায়ের দিকে। এবার প্রথমবার আমি সত্যি করে তাকে দেখলাম। একজন মা না, একজন মানুষ, যে আমার সংসারকে ভেঙে দিয়েছে। তুমি ওকে কি খাওয়াও? মা বিরক্তভাবে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করো। মেয়েরা এই সময় একটু কষ্ট করলে কিচ্ছু হয় না। আমি চুপ করে গেলাম। তারপর আস্তে করে বললাম, তুমি আমার টাকা দিয়ে কি করেছো? মা একটু থমকালেন। কি মানে? আমি ধীরে ধীরে বললাম, আমার ছেলের খাবারের টাকা, আমার বউয়ের খাবারের টাকা কোথায় গেছে? মা চোখ সরিয়ে নিলেন। ওসব নিয়ে এত হিসাব করতে হয় না। আমি হঠাৎ জোরে বললাম, আমি জিজ্ঞেস করছি। তা না চমকে উঠল। আরিয়ান কাঁদতে শুরু করলো। মা ঠোঁট চেপে বললেন, তোমার ভাই জাহিদের অবস্থা খারাপ ছিল, বউ অন্তঃসত্ত্বা, আমি শুধু সাহায্য করেছি। আমার মাথায় যেন আগুন লেগে গেল। আর আমার পরিবার? মা চিৎকার করে উঠলেন, ও তোমার পরিবার না? আমি এক মুহূর্ত চুপ থাকলাম, তারপর ধীরে ধীরে বললাম, না মা, এখন আমার পরিবার শুধু ওরা। আমি তানহার পাশে গিয়ে দাঁড়ালাম, তার হাত ধরলাম। তুমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছো। মা রেগে বললেন, আমি তো ভালোই করেছি। আমি আর কিছু শুনলাম না। রুমে গিয়ে একটা ব্যাগ বের করলাম। কাপড়, বাচ্চার জিনিস, জরুরি কাগজপত্র যা পাওয়া যায় সব তুলতে শুরু করলাম। মা পেছনে এসে চিৎকার করছিলেন, তুমি পাগল হয়ে গেছো, এই মেয়ের জন্য তুমি আমাকে ছাড়ছো? আমি থেমে গিয়ে বললাম, না মা, আমি আমার ছেলেকে বাঁচাচ্ছি। তিনি স্তব্ধ হয়ে গেলেন। আমি ব্যাগটা বন্ধ করলাম, তানার হাত ধরলাম, সে কাঁপছিল। আমি বললাম, চল। আমরা বের হয়ে এলাম। দরজার বাইরে এসে শেষবারের মতো পেছনে তাকালাম। মা দাঁড়িয়েছিলেন, চোখে রাগ আর অবিশ্বাস। আমি আস্তে করে বললাম, একদিন তুমি বুঝবে তুমি কি হারিয়েছ। তারপর আমরা বের হয়ে এলাম সরাসরি হাসপাতালে, কারণ আমার ছেলের কান্না এখন আর সাধারণ কান্না ছিল না, এটা ছিল বেঁচে থাকার শেষ ডাক। আমরা সেদিন সরাসরি হাসপাতালে গিয়েছিলাম, কোনো আত্মীয়ের বাসায় না, কোনো বন্ধুর কাছে না, কারণ গাড়ি চালাতে চালাতে আমি অবশেষে বুঝতে পেরেছিলাম আমার নিজের ঘরের ভেতর আমি কত বড় অন্যায় হতে দিয়েছি। পেছনের সিটে তানহা চুপচাপ আরিয়ানকে বুকে জড়িয়ে বসেছিল। ওর চোখ দুটো ফোলা, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম আর নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম। তানহা শুধু ক্লান্ত ছিল না, সে ক্ষুধার্ত ছিল, দুর্বল ছিল। সন্তান জন্মের পর তার শরীর তখনও ভেঙেছিল। অথচ সবাই তার কাছে শুধু একটা জিনিসই চেয়েছে, দুধ। কিন্তু কেউ তাকে সেই খাবারটা দেয়নি, যেটা খেলে একটা মা দাঁড়িয়ে থাকার শান্তি পায়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার প্রথমে তানহাকে দেখলেন, কিছুক্ষণ চুপচাপ রিপোর্ট দেখলেন, তারপর ভ্রু কুঁচকে বললেন, উনি ঠিকমতো খাচ্ছিলেন? তানহা মাথা নিচু করে ফেলল। আমি নিজেই উত্তর দিলাম, গলাটা লজ্জায় আটকে যাচ্ছিল। না ডাক্তার, বাসি খাবার, ঠিকমতো মাছ মাংসও না। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, রাগ নিয়ে না, এমন এক হতাশা নিয়ে, যেটা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। সন্তান জন্মের পর একজন মায়ের বিশ্রাম লাগে, পুষ্টি লাগে, মানসিক শান্তি লাগে। চাপ দিলে আর না খাইয়ে রাখলে শরীর কিভাবে দুধ তৈরি করবে? আমার কোনো উত্তর ছিল না। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আরিয়ানকে পরীক্ষা করা হলো।
ওর ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। ডিহাইড্রেশন শুরুর লক্ষণও ছিল। সাথে সাথেই ওকে ফর্মুলা দুধ খাওয়ানো হলো। আমি বসে বসে দেখছিলাম আমার ছোট্ট ছেলে কি ভয়ানক ক্ষুধা নিয়ে দুধ খাচ্ছে। তার ছোট ছোট হাত কাঁপছিল। তানহা সেটা দেখে হঠাৎ কেঁদে ফেলল। আমি পারিনি। ও ফিসফিস করে বলল, আমি ওকে ঠিকমতো খাওয়াতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে ওর পাশে বসে পড়লাম। আর একবারও এই কথা বলবে না। তা না ভেজা চোখে আমার দিকে তাকালো। কিন্তু আমি তো, তুমি তোমার জায়গা থেকে সব করেছো। আমার নিজের গলাও কেঁপে উঠল। কারণ সত্যিটা হলো আমি করিনি। আমি শুধু সবচেয়ে সহজ কাজটাই করেছি। মায়ের কথা বিশ্বাস করেছি আর নিজের স্ত্রীকে দোষ দিয়েছি। সেদিন রাতে আমাদের হাসপাতালে থাকতে হয়েছিল। তানহা বেডে শুয়েছিল। পাশে ছোট্ট বেবি কটে ঘুমাচ্ছিল আরিয়ান। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ তানহা আস্তে করে বলল, রাফি, হুম, আন্টি খুব রাগ করবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এত কিছুর পরেও মেয়েটা নিজের কথা না ভেবে এখনো আমার মায়ের রাগকে ভয় পাচ্ছে। আমি ধীরে বললাম, রাগ করুক। তানহা চুপ করে রইল। আমি ওর হাত ধরলাম। আজ থেকে কেউ আমাদের জীবনে এভাবে নিয়ন্ত্রণ করবে না। ও ক্লান্ত চোখে তাকালো। আমি চাইনি তোমার সাথে আন্টির সম্পর্ক খারাপ হোক। আমার বুকটা হু হু করে উঠল। সম্পর্ক আমি নিজেই নষ্ট করেছি। তা না অবাক হয়ে তাকালো। আমি আস্তে আস্তে বললাম, আমি দেখেছি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ। তারপরও তোমাকেই দোষ দিয়েছি। আমি ছেলের কান্না শুনে তোমার উপর চিৎকার করেছি। ভেবেছি টাকা দিলেই আমি দায়িত্ব শেষ করেছি। তানহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ওর হাত শক্ত করে ধরলাম। তুমি আমাকে এক্ষুনি মাফ করো না, কালও না, কিন্তু আমি প্রমাণ করব। আমি তোমার কষ্টের আরেকটা কারণ না। তা না কিছু বলল না, তবে সে হাতটাও সরিয়ে নেয়নি। পরদিন আমি অফিসের কাছেই ছোট্ট একটা বাসা ভাড়া নিলাম। খুব সাধারণ বাসা, পুরনো সাদা দেয়াল, দুইটা ছোট্ট রুম, একটা সরু রান্নাঘর, জানালার বাইরে ব্যস্ত রাস্তা। কিন্তু জায়গাটা নিরাপদ ছিল। সেখানে কেউ তানহাকে অপমান করবে না। কেউ ঠিক করবে না সে কি খাবে। কেউ তার সন্তানের খাবারের টাকা অন্য কোথাও নিয়ে যাবে না। আমি একদিনেই বাজার করে ফেললাম। মাছ, মাংস, ডিম, দুধ, ফল, সবজি, ওটস, ভিটামিন, বাচ্চার ডায়পার, ফর্মুলা দুধ। মায়ের অযথা খরচ কথাটা না শুনেই টাকা কম পড়ে গিয়েছিল। নিজের ঘড়িটাও বিক্রি করতে হয়েছিল। তবু খারাপ লাগেনি, কারণ অনেকদিন পর মনে হচ্ছিল আমি সত্যি সত্যি নিজের পরিবারের জন্য কিছু করছি। প্রথম দিন আমি নিজে তানহার জন্য চিকেন স্যুপ রান্না করলাম। রান্না ভালো হয়নি, ভাত বেশি নরম হয়ে গিয়েছিল, সবজিগুলো প্রায় গলে গিয়েছিল। তবু যখন বাটিটা তানহার সামনে রাখলাম, সে এমন ভাবে তাকালো যেন বিশ্বাসই করতে পারছে না এত কিছু কেন। ও আসতে বলল। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এগুলো তোমার প্রাপ্য। তানা খুব আস্তে করে খেতে লাগলো, এমন ভাবে যেন কেউ এসে আবার প্লেটটা কেড়ে নেবে। সে দৃশ্যটা আমার মাথা থেকে আর কোনোদিন মুছবে না। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার সামনে আর কখনো এই মেয়েটা ভয় নিয়ে খাবার খাবে না। পরের দিনগুলো সহজ ছিল না। তানহার দুধও সঙ্গে সঙ্গে ফিরে আসেনি। ডাক্তার বলেছিল অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি আর ক্লান্তি শরীরকে পুরো ভেঙে দেয়। তবে ধীরে ধীরে আরিয়ান শান্ত হতে শুরু করলো। তানহার মুখে একটু একটু করে রং ফিরল, অনেক ধীরে, তবু ফিরল। একদিন আরিয়ান দুধ খেতে খেতে অদ্ভুত একটা শব্দ করেছিল। তানহা তখন অনেকদিন পর হেসেছিল। খুব ছোট্ট একটা হাসি, কিন্তু সেই হাসিটা দেখে মনে হয়েছিল মেয়েটা পুরোপুরি হারিয়ে যায়নি এখনো। এদিকে মা প্রায়ই ফোন করতেন, আমি ধরতাম না। তারপর মেসেজ আসা শুরু হলো, বউ তোকে পরিবার থেকে আলাদা করে দিল, আমি সংসারের ভালোর জন্যই করেছি, তুই অকৃতজ্ঞ ছেলে। শুরুর দিকে খুব রাগ হতো, তারপর ধীরে ধীরে বুঝলাম মা আসলে নিজের ভুল বুঝতে চান না, তিনি শুধু আগের নিয়ন্ত্রণটা ফিরে চান। এক সপ্তাহ পর ছোট ভাই জাহিদ ফোন করলো, ভাইয়া মা খুব কাঁদতেছে। আমি তিক্ত হেসে বললাম, জানিস তোর বাসায় যেমন খাবার খেত সেগুলো কার জন্য ছিল? ও চুপ, তোর ভাবি বাসি ভাত খেয়েছে আর তোর বাসায় গরুর মাংস গেছে। ও আসতে বলল, আমি জানতাম না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানার চেষ্টাও করিসনি? তারপর ফোন কেটে দিলাম। জীবনে প্রথমবার আমি সীমা টেনে দিলাম। মা আমাদের বাসায় আসতে পারবেন না। তানার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত নাতিকে দেখতে পারবেন না। 1 মাস পর মা নিজেই এলেন। হাতে বাচ্চার ছোট কাপড়ের ব্যাগ। চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে।
আমি নিচে নেমে গেলাম। মা কাঁপা গলায় বললেন, "নাতিটার মুখটা দেখব।" আমি শান্ত গলায় বললাম, "আগে তানহার কাছে ক্ষমা চাইতে হবে।" মা বিরক্ত হয়ে বললেন, "আবার ওই একই কথা?" আমি এবার ধীরে বললাম, "না, এখন থেকে সত্যিই কথা হবে।" মা চুপ হয়ে গেলেন। আমি তাকিয়ে রইলাম। তুমি তানহাকে শাস্তি দিয়েছ, শুধু সে তোমার মেয়ে না বলে। মায়ের চোখ ভিজে উঠল। ভুল হয়ে গেছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, এই কথাটা আমাকে না, তানহাকে বলো। আমরা উপরে গেলাম। তানহা তখন সোফায় বসে আরিয়ানকে কোলে নিয়েছিল। মাকে দেখেই ওর শরীর শক্ত হয়ে গেল। মা ধীরে গিয়ে ওর পাশে বসলেন। তারপর নিচু গলায় বললেন, "তানা, আমি দুঃখিত।" তানা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্তভাবে বলল, "কোন জিনিসটার জন্য?" মা থেমে গেলেন। তারপর মাথা নিচু করে বললেন, "তোমাকে বাসি খাবার খাওয়ানোর জন্য, তোমার খাবার অন্য বাসায় পাঠানোর জন্য, তোমাকে মনে করানোর জন্য যে তুমি যত্ন পাওয়ার যোগ্য না।" তানার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি সত্যিই ভাবতে শুরু করেছিলাম আমি সবার ওপর বোঝা। মা কেঁদে ফেললেন। আমার এমন করা উচিত হয়নি। তা না, আস্তে বলল, সত্যিই উচিত হয়নি। সেদিন কোনো নাটকীয় মিল হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি। কিন্তু সত্যিটা অবশেষে সবার সামনে দাঁড়িয়েছিল। তারপর কেটে গেছে ৮ মাস। আরিয়ান এখন সুস্থ। গোলগাল, সারা বাড়ি হাসিতে ভরে রাখে। তানার শরীর অনেকটা ঠিক হয়েছে। তবে সব ক্ষত এত সহজে সারে না। মাঝে মাঝে এখনো ভয় পেয়ে ঘুম ভাঙে। মাঝে মাঝে বিশ্রাম নিলেও অপরাধ বোধ হয়। আর আমি প্রতিবারই তাকে মনে করিয়ে দেই, ভালোবাসা পাওয়ার জন্য কাউকে নিজেকে শেষ করে দিতে হয় না। আমি বদলেছি। আমি এখন রান্না করতে পারি, ডাইপার বদলাই, রাতে উঠে বাচ্চা সামলাই। আর সবচেয়ে বড় কথা, এখন বিচার করার আগে শুনতে শিখেছি। আমি বুঝেছি নিজের নতুন পরিবারকে রক্ষা করতে গেলে কখনো কখনো সেই মানুষগুলোর বিরুদ্ধেও দাঁড়াতে হয়, যারা আমাদের বড় করেছে। মায়ের সাথে সম্পর্ক আর আগের মতো নেই, হয়তো কোনোদিন হবেও না। তবু একটা জিনিস আমি শেষ পর্যন্ত শিখেছি, ক্ষুধা সবসময় খালি পেটের শব্দ না। কখনো কখনো সেটা একটা শিশুর সারারাত কান্না, একটা মেয়ের অকারণে ক্ষমা চাওয়া, লুকিয়ে খাওয়া এক প্লেট বাসি ভাত। আর এমন এক স্বামী যে অনেক দেরি করে বুঝেছে বিপদটা বাইরের কেউ ছিল না, বিপদটা তার নিজের ঘরের ভেতরেই ছিল।